ছোটবেলা থেকেই অন্ধকার গুহার কথা বা গল্প আমরা অনেকেই শুনেছি, কিন্তু কয়জন সরাসরি গুহার দেখা পেয়েছি বা গুহার ভেতরের যে দারুণ অভিজ্ঞতা সেটা উপভোগ করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের গন্তব্য মেঘের রাজ্য সাজেক থেকে খাগড়াছড়ি জেলার রাঙামাটি উপজেলায় অবস্থিত আলুটিলায়। ঘুটঘুটে অন্ধকারময় পাথরের গুহার অপার্থিব সৌন্দর্য শেয়ার করব আপনাদের সাথে। সাজেকের তৃতীয় দিনের মিষ্টি মেঘের চাদরে ঢাকা একটা সুন্দর সূর্যোদয় দেখার জন্য ভোরে ঘুম থেকে উঠেই চলে আসলাম আমাদের রিসোর্টের বেলকনিতে। তো মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে সূর্যটা আস্তে আস্তে করে মেঘালয় পাহাড়ের পেছন থেকে উঠে যাচ্ছে। আসলে কুয়াশার কারণে মেঘালয় পাহাড় আপনাদের দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। তবে খালি চোখে হালকা হালকা বোঝা যাচ্ছে। এই মুহূর্তে পুরা সাজেক সাদা মেঘে ঢেকে আছে। সামনে কিন্তু অসংখ্য ছোট বড় পাহাড় রয়েছে, কিন্তু মেঘের কারণে সব ঢাকা পড়ে আছে। মনে হচ্ছে এটা একটা মেঘের বিশাল সাগর। সূর্যটা কিন্তু আবার পাহাড়ের আড়ালে চলে যাচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সুন্দর একটা সূর্যোদয় উপভোগ করলাম। আর এই যে পাহাড়ের চূড়া দিয়ে কিন্তু সাজেকে ঢুকতে হয়, মানে একদম পাহাড়ের চূড়ার উপর দিয়ে সাজেকের রাস্তা বয়ে গেছে। সকালের নাস্তা খাওয়ার জন্য বের হয়ে গেলাম। এই জায়গাটা হচ্ছে স্টোন গার্ডেন। 12 বছরের উপরে সবাইকে জনপ্রতি 20 টাকা দিয়ে প্রবেশ করতে হয় ছবি তোলার জন্য, এবং মেঘ ভিউর জন্য জায়গাটা ভালোই, খারাপ না। আর আমরা এখন চলে আসলাম বাজারে। আসলে বাজার বলতে রাস্তার দুই পাশে প্রতিদিন সকালে পাহাড়ি আদিবাসীরা একদম টাটকা শাকসবজি এবং ফলমূল বিক্রি করে। মূলত পর্যটকরা যারা গাড়ি নিয়ে এখানে আসে তারাই কেনাকাটা করে, কারণ পাহাড়ি জিনিসে ভেজাল না থাকার সম্ভাবনা খুব বেশি। তো আমরা এখন কিছু ফল এবং সবজি কিনবো, যেহেতু আজকে চলে যাচ্ছি সাজেক থেকে। মাশাআল্লাহ, কি কিউট বাবুটা। আমাদের কেনাকাটা প্রায় শেষের দিকে। পাহাড়ি আদা, কাঁচা হলুদ, মিষ্টি আলু, কচি বাঁশের সবজি, কলা, পেঁপে, বিভিন্ন ধরনের আরও কিছু সবজি, সিম এবং বিন্নি ধানের চাল, ওই তো টুকটাক কিছু নিলাম। যাওয়ার সময় দেখলাম একজন মহিলা এই আদিবাসী ড্রেসটা বুনছে। হাতে বোনা এই ড্রেসটা কিন্তু অনেক দাম। তাছাড়া এরকম সুন্দর একটা ভিউ চোখের সামনে রেখে নিখুঁতভাবে কাপড় বুনছে, বিষয়টা সত্যি দারুণ। নাস্তা করব আর পাশাপাশি বাইরের ভিউটা একটু ক্যামেরা বন্দি করে নিব। আমরা নাস্তা করতে যাওয়ার সময় কিন্তু সূর্যটা পাহাড়ের আড়ালে চলে গিয়েছিল, কিন্তু এখন আবার দেখি উপরে চলে আসছে। গতকালকে কিন্তু ভোরে ঘুম থেকে উঠেও সূর্যোদয়টা ভালোভাবে দেখতে পারিনি, এজন্য একটু আফসোস ছিল। যাক, আলহামদুলিল্লাহ আজকে সেই সুযোগটা হলো। কি যে সুন্দর একটা পরিবেশ, নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। যারা আমার সাজেকের গত ভিডিও দেখেছেন তারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি বলেছিলাম জুলাই থেকে নভেম্বর মাসের সাজেকে আসলে বেশি মেঘ দেখা যায়, বাট তখন অনেক বেশি গরম থাকে। তাই আমার কাছে যেটা মনে হচ্ছে পারফেক্ট হচ্ছে নভেম্বর মাস, তখন গরম কম থাকবে প্লাস মেঘ বেশি থাকবে। আমরা আসছি ডিসেম্বরের লাস্ট উইকে, মেঘ একটু তুলনামূলক কম, কিন্তু ঘুরে ভীষণ মজা পাওয়া যাচ্ছে। শীতের সকালে সাজেকের মেঘের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এক কাপ গরম চায়ের তুলনা হয় না। সত্যি বলতে চাটা কিন্তু দারুণ হয়েছে। এখন সব কিছু গুছিয়ে আলুটিলা পাথরের গুহা দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সাজেক যাওয়ার রাস্তার অপরূপ সৌন্দর্যের বর্ণনা করে শেষ করা যাবে না। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য দেখে মন ভরে যাবে যে কারুর। কখনো পাহাড়ের বুক চিরে, আবার কখনো বা পাহাড়ের কিনার ঘেঁষে বয়ে চলেছে এই রাস্তা। রাস্তার চতুর্দিকে সবুজের চাদরে মোড়ানো অসংখ্য ছোট বড় পাহাড়। যারা পাহাড় পছন্দ করেন আমি বলবো তাদের জন্য এটা একটা বেস্ট জায়গা। এক কথায় বলা যায় সাজেক ভ্রমণের টাকা ওসুল হয়ে যাবে
এই রাঙামাটির পাহাড়ি রাস্তার সৌন্দর্য দেখেই। হুট করেই পাহাড়ের একদম চূড়ায় উঠে যাচ্ছি, আবার কখনো পাহাড়ের নিচে নেমে যাচ্ছি। দারুণ এক অনুভূতি। মার্ক অবমাসিক বলেছেন, আমি পাহাড়কে ভালোবাসি কারণ তারা আমাকে এটা অনুভব করায় যে আমি তাদের চেয়ে ছোট। আসলেই ভ্রমণ না করলে বোঝা যায় না পৃথিবী কত সুনিপুণভাবে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। আমরা অনেক সময় নিজেকে খুব বড় মনে করি, কিন্তু কোনো এক পাহাড় বা সমুদ্র তীরে গিয়ে চুপচাপ নিজেকে একটু সময় দেন এবং ভাবুন আপনি আমরা কত তুচ্ছ। সুবহানাল্লাহ। পাহাড়, সমুদ্র সব কিছুরই আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং সৌন্দর্য রয়েছে। সমুদ্র যেমন একরকম আনন্দ দিবে, ঠিক তেমনি পাহাড় আপনাকে আরেক রকম আনন্দ দিবে। তো সাজেক ঢুকতে গেলে যেমন নির্দিষ্ট সময় ছাড়া আপনি ঢুকতে পারবেন না, আবার সাজেক থেকে বের হতে গেলেও নির্দিষ্ট সময় ছাড়া বের হতে পারবেন না। প্রতিদিন সকাল 10টা থেকে সাজেকের উদ্দেশ্যে বাঘাইছড়ি থেকে গাড়ি ছাড়ে, ঠিক একইভাবে সাজেক থেকেও 10টার দিকে গাড়ি ছাড়ে। তো আমরা একদম সাজেকের সামনের দিকে রিসোর্টে ছিলাম, সেই সুবাদে আমাদের গাড়ি সবার আগেই রওনা হয়ে গেল। আমাদের গাড়ির পিছনেই সব গাড়ি আছে। সাজেকের রাস্তায় খুব সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাতে হয়, কারণ রাস্তা যেই পরিমাণ আঁকাবাঁকা, তাই আমি রাস্তার নাম দিয়েছি সর্প রোড। কারণ সাপ যেমন আঁকাবাঁকা হয়ে চলে, ঠিক রাস্তাটাও একই রকম। যাই হোক, এবার আসে আসল ঘটনায়। এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছে, মানে পাহাড়ি জনগোষ্ঠী বা আদিবাসী যেটাই বলি না কেন, তো যে সময়ে গাড়ি আসা যাওয়া করে ওই নির্দিষ্ট সময় এখানকার খুব মিষ্টি মিষ্টি বাচ্চারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গাড়ি ঢোকার সময় স্বাগতম জানায়, আবার বের হওয়ার সময় বিদায় জানায়। তখন সবাই গাড়ি থেকে চকলেট ছুঁড়ে মারে বাচ্চাদের উদ্দেশ্যে, আর বাচ্চাগুলো চকলেট কুড়াতে থাকে, যেটা কিনা খুবই বিপজ্জনক, কারণ এতে করে বাচ্চারা গাড়ির নিচেও পড়তে পারে। যাই হোক, ওরা অবশ্য অভ্যস্ত, তাই দোয়া করি কোমলমতি বাচ্চাদের জন্য কোনো ক্ষতি না হয়। আর আপনারা কিন্তু সাজেক গেলে অবশ্যই বেশি করে চকলেট নিতে ভুলবেন না। আর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা মিষ্টি বাচ্চাদের জন্য। আবার কোনো একদিন তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সত্যি কথা বলতে আমি ভীষণভাবে এই সবুজে মোড়ানো পাহাড়ি আঁকাবাঁকার রাঙামাটির অসাধারণ মনোমুগ্ধকর রাস্তার প্রেমে পড়ে গেছি। সাথে আরও বেশি প্রেমে পড়েছি সাজেকের পারফেক্ট মশলার কম্বিনেশনে করা মজার মজার খাবারের প্রতি। এই প্রচণ্ড শীতে গরম ভাতের সাথে ঝাল ঝাল পাহাড়ি হাঁস বা পাহাড়ি দেশি মুরগির সাথে যদি থাকে ডাল, সবজি আর ভর্তা, তাহলে আর কি লাগে বলেন? কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে কেন জানি ওখানকার প্রত্যেকটা রান্না করা খাবার জাস্ট দারুণ লেগেছে। এই পাহাড়ি রাস্তা আর মজার মজার খাবার খাওয়ার জন্য হলেও আবার সাজেক আসা দরকার। যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম, আর না করি। আপনারা আমার বাজে কণ্ঠের কথা না শুনে শুধুমাত্র এই অপরূপ সৌন্দর্যে ঘেরা রাস্তার আসল সৌন্দর্য উপভোগ করুন। আর হ্যাঁ, এই ভিডিওতে কিন্তু আসল চমক বাকি আছে এখনও। সেটা হচ্ছে গভীর অন্ধকারময় হাজার বছরের পুরনো পাথরের গুহার অভিজ্ঞতা। তাহলে ততক্ষণ সঙ্গেই থাকুন। যারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, তারা আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন, পাশাপাশি ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
ভিডিওটা অনেক বেশি লেন্দি করে ফেলছি, আসলে কি বলবো। ডিরেক্টলি রাস্তাটা আমার কাছে এত ভালো লেগেছে, যার কারণে ভাবলাম আপনাদের যাদের এখনও পর্যন্ত সাজেক যাওয়া হয়নি তাদের সাথে রাস্তার সৌন্দর্য শেয়ার করি, যাতে করে আমার সাথে সাথে আপনাদেরও উপভোগ করা হয়ে যায়। তাও কিছু কিছু জায়গার চিত্র ক্যামেরা বন্দি করেছে, আর যদি পুরা রাস্তার ভিডিও করতে যাই সেক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তাও ভিডিও শেষ হবে না। পাহাড়ে বা পাহাড়ি এলাকায় ঘুরতে গেলে যেসব বিষয়ে সতর্ক থাকবেন সেগুলো নিয়ে এখন একটু আলোচনা করি। ভ্রমণ পিপাসু আর অ্যাডভেঞ্চার প্রিয়দের কাছে পাহাড় অন্যতম এক আকর্ষণের নাম। পাহাড় এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে। শীতে কুয়াশার চাদরে ঢাকা পাহাড় অথবা বর্ষায় ঘন সবুজে ছেয়ে যাওয়া পাহাড়, দুটোরই রয়েছে আলাদা সৌন্দর্য। তাই ভ্রমণ পিপাসুরা সুযোগ পেলেই ছুটে যান পাহাড়ে। তবে পাহাড়ে ঘুরতে গিয়ে অনেকেই বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন। এই প্রিয় শখ থেকে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য ভ্রমণের শুরু থেকেই হতে হবে সতর্ক। আবহাওয়ার পূর্বাভাস। পাহাড়ে ভ্রমণের আগে অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জেনে নেওয়া উচিত, কারণ পাহাড়ে আবহাওয়ার কারণে নানা প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়। শীতে অতিরিক্ত ঠান্ডা অথবা বর্ষায় পাহাড় ধসের মতো দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে বর্ষায় এ বিষয়ে সচেতন থাকতে হবে। নিরাপত্তা সচেতনতা। বেশিরভাগ পাহাড়ি এলাকা দুর্গম, তাই বেড়াতে যাওয়ার আগে সেখানকার নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হতে হবে। আশেপাশের পরিবেশ সম্পর্কে ভালোভাবে জেনে যাত্রা করবেন। খুব বেশি দুর্গম এলাকা এড়িয়ে চলতে চেষ্টা করবেন। অসুস্থতা নিয়ে পাহাড়ে বেড়াতে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। সেখানে প্রয়োজনে হাসপাতালে সুবিধা নাও পেতে পারেন, এটি মাথায় রাখবেন। যেসব এলাকায় গাইড প্রয়োজন সেসব এলাকায় গাইড নিয়ে ঘুরবেন। নিজেরা ঘুরতে গিয়ে বিপদে পড়বেন না। মনে রাখবেন, গাইডের পাহাড় সম্পর্কে যে অভিজ্ঞতা আছে তা আপনার নেই। প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিন। পাহাড়ে বেড়াতে যাওয়ার আগে অবশ্যই পুরো ভ্রমণ পরিকল্পনা বানিয়ে নিতে হবে। কত দিন থাকছেন, কতজন যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, পুরো ভ্রমণে আনুমানিক কত টাকা খরচ হচ্ছে, এসব বিষয়ে পরিকল্পনা করে তবেই যাত্রা শুরু করা উচিত। পাহাড়ে ভ্রমণের জন্য কিছু বিশেষ জিনিসের দরকার, যেমন ট্রেকিংয়ের জন্য লাঠি, বর্ষাকালে পানি কাদায় পাহাড়ে ওঠার উপযোগী জুতাসহ অনেক কিছু। শীতে পাহাড়ে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তাই শীতকালে গেলে প্রয়োজনীয় গরম জামা কাপড় নেবেন। বর্ষাকালে বৃষ্টি থেকে বাঁচতে ছাতা, পলিথিন ইত্যাদি দরকার হয়। এসব জিনিসের তালিকা করে নিতে হবে। হিসেবের বাইরেও কিছু টাকা সঙ্গে রাখবেন, কাজে লাগতে পারে। ঔষধ ও শুকনো খাবার। পাহাড়ি এলাকা দুর্গম হয়, সেখানে ঔষধ পাওয়া মুশকিল হতে পারে। তাই সতর্কতার জন্য নিজের প্রয়োজনীয় ঔষধ ছাড়াও স্যালাইন এবং মাথা ব্যথা, সর্দি কাশি, জ্বর, পেটের সমস্যার কিছু ওষুধ সঙ্গে রাখা ভালো। পাহাড়ে উঠতে গিয়ে যে কোনো সময় হাত পা ছিলে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে, তাই সঙ্গে ব্যান্ডেজ রাখা উচিত। এছাড়া পাহাড়ে রেস্টুরেন্ট বা খাওয়ার জায়গা খুব বেশি থাকে না, তাই কিছু শুকনো খাবার ও বিশুদ্ধ পানি রাখতে পারেন সঙ্গে। পোকামাকড় ও মশা। পাহাড়ি এলাকায় মশা সহ বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব হতে পারে। এর থেকে বাঁচতে মশা প্রতিরোধকারী বিশেষ ক্রিম ব্যবহার করা উচিত। এছাড়া বর্ষায় পাহাড়ে জুকের উপদ্রব হয়, এই বিষয়টি মাথায় রেখে দরকারি জিনিস সঙ্গে রাখতে হবে। যেমন জুক থেকে বাঁচতে লবণ সঙ্গে রাখা যায়। সাপের বিষয়ে সচেতন থাকতে হবে, বিশেষ করে বর্ষাকালে। ইলেকট্রনিক ডিভাইস। দুর্গম পাহাড়ি এলাকায় বিদ্যুৎ সংক্রান্ত অসুবিধা হতে পারে, তাই পাহাড়ে যাওয়ার আগেই মোবাইল ফোন, ক্যামেরা বা অন্য ইলেকট্রনিক ডিভাইস ফুল চার্জ করে নেবেন। এছাড়া নেটওয়ার্কের সমস্যার বিষয়টি মাথায় রাখবেন। ঝুঁকি নেবেন না। অনেকেই পাহাড়ে বেড়াতে গিয়ে ঝুঁকি নিয়ে অনেক উঁচুতে উঠে পড়েন বা পাহাড়ি ঝর্ণার পানিতে গোসল করতে গিয়ে বড় ঝুঁকি নিয়ে ফেলেন। পাহাড়ি ঢল সম্পর্কেও সচেতন থাকেন না অনেকে, ফলে দুর্ঘটনা ঘটে প্রায়ই। সাঁতার না জানলে পাহাড়ি এলাকায় গিয়ে পানিতে নামবেন না। ঝর্ণার আশপাশ অনেক পিচ্ছিল থাকে, এই বিষয়টি মাথায় রেখে সেখানে যাবেন। যেসব স্থানে যাওয়া বিপজ্জনক হতে পারে সেগুলো এড়িয়ে চলুন।
এছাড়া ঘুরতে গেলে বিশেষভাবে প্রকৃতির দিকে খেয়াল রাখা প্রয়োজন। যেখানে সেখানে ময়লা ফেলে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করবেন না। পাশাপাশি স্থানীয়দের সঙ্গে ভালো আচরণ করুন, তাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রাখুন। রহস্যময় প্রাকৃতিক গুহা আলুটিলা পৌঁছাতে আমাদের মনে হয় আর বেশি সময় লাগবে না। প্রাকৃতিক এক গুহা যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না। কৃত্রিম আলো, টর্চ কিংবা মোবাইলের আলো ছাড়া ঢোকা সম্ভব হয় না কোনো মানুষের পক্ষে। আলো নিয়ে ঢুকে পড়লেও পথটা একেবারে সহজ নয়। ঠান্ডা পানির স্রোতে আস্তে আস্তে সামনে চলতে চলতে কখনো মাথা নিচু করে চলতে হয়। গা ছমছমে পরিবেশে সবসময় সম্ভাবনা থাকে পিছলে যাওয়ার। এমন এক রহস্যময় গুহার ভেতর দিয়ে চলতে ভয় কিংবা কষ্ট হলেও পাহাড়ের ভেতর দিয়ে পাড়ি দিয়ে অন্য প্রান্তে পৌঁছার যে আনন্দ, তার কাছে চলার কষ্টটা খুবই নগণ্য। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার রাঙামাটি উপজেলায় এই প্রাকৃতিক গুহার অবস্থান। খাগড়াছড়ি শহর থেকে 7 কিলোমিটার দূরে এর অবস্থান, যা জেলার সবচেয়ে উঁচু পর্বত, যদিও স্থানীয়রা একে টিলা বলে থাকে। আলহামদুলিল্লাহ, প্রায় 5 ঘন্টা জার্নি শেষ করে ফাইনালি আলুটিলা প্রাচীন গুহা বা সুড়ঙ্গের কাছাকাছি চলে আসছি। আলুটিলা পর্যটন কেন্দ্রে ঢুকতে গেলে জনপ্রতি 40 টাকা করে টিকিট নিতে হবে। তো গেটে হাতের ডান পাশে টিকিট কাউন্টার রয়েছে, আমরা সেখান থেকে টিকিট নিলাম। আচ্ছা, মাত্র 40 টাকার বিনিময়ে যদি প্রাচীন যুগের কোনো গুহা থেকে ঘুরে আসা যায় বা প্রাচীন যুগের দারুণ অনুভূতি পাওয়া যায়, তাহলে কেমন হয় বলুন তো। হাতের ডান দিকে দেখা যাচ্ছে আলুটিলা ঝুলন্ত ব্রিজ সহ বেশ কয়েকটি সুন্দর সুন্দর জায়গা। তো আমি খুব এক্সাইটেড গুহা দেখার জন্য, দেন এই জায়গাটাই ঘুরবো। আলহামদুলিল্লাহ, আমি এখন গুহার প্রবেশদ্বারে চলে আসলাম, বাট অনেকটা রাস্তা হেঁটে দেন গুহাতে প্রবেশ করতে হবে। অনেকগুলো সিঁড়ি পার হতে হবে, মনে হচ্ছে অনেক নিচে গুহা। এই গুহা বা সুড়ঙ্গ দেখতে হলে আমাদেরকে 266টি সিঁড়ির নিচে নামতে হবে। উপমহাদেশের একমাত্র প্রাকৃতিক গুহা বা সুড়ঙ্গ জেলার আলুটিলা পর্যটন কেন্দ্রের প্রধান আকর্ষণ। এর পাদদেশে অবস্থিত রহস্যময় গুহা বা সুড়ঙ্গ। ফটকের দুই পাশে 2টি শতবর্ষী বটবৃক্ষ আপনাকে স্বাগত জানাবে। একটু এগিয়ে দূর থেকে দেখা গেল আলুটিলা গুহামুখ। আগে পাহাড়ের ঢাল বেয়ে নামতে হতো গুহামুখে, কিন্তু এখন পর্যটন কর্পোরেশন একটি পাকা রাস্তা ও সিঁড়ি করে দিয়েছে ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে। ফলে খুব সহজেই হেঁটে যাওয়া যায় গুহামুখে।
আর এই যে এখানে বিশাল বড় একটা বট গাছ আছে, তার আশেপাশে শুধু গাছ আর গাছ। কি যে সুন্দর একটা জায়গা, আলহামদুলিল্লাহ। পাকা রাস্তা শেষ করে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে পাড়ি দিলাম প্রায় 266টি সিঁড়ি। পেয়ে গেলাম কাঙ্ক্ষিত সেই গুহা, আলুটিলা গুহা। পাহাড়ের পাদদেশে পাথর আর শিলামাটির ভাঁজে গড়া এই রহস্যময় গুহা বা সুড়ঙ্গ। তো অনেকটা রাস্তা হাঁটার পর অবশেষে সেই কাঙ্ক্ষিত গুহার কাছে এসে পৌঁছালাম। কি অন্ধকার, দেখেই ভয় লাগছে, তার উপর পানি আর উঁচু নিচু পিচ্ছিল রাস্তা। যারা আমার মতো ভীতু তাদের এখানে না আসাই ভালো। তবে যাই হোক, মোবাইলের লাইট দিয়ে আস্তে আস্তে ঢুকেই পড়লাম। ভিডিওতে প্রচুর পরিমাণ নড়াচড়া হচ্ছে, কারণ জায়গাটা সমতল না। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে, বাট দারুণ অভিজ্ঞতা। তাও জীবনে প্রথমবার প্রাচীন যুগের পাথরের গুহা বা সুড়ঙ্গে ঢুকলাম। অসম্ভব সুন্দর একটা জায়গা, তাই ফাঁক দিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। যারা বয়স্ক মানুষ তাদের এখানে না আসাই ভালো, কারণ একে তো অন্ধকার, তার উপরে উঁচু নিচু রাস্তা, সাথে পানি। তবে যারা ইয়াং এজের আছেন তাদের অন্তত একবার হলেও এই সুড়ঙ্গ এক্সপ্লোর করা উচিত। অনেকেই ভয়ে চিল্লাচিল্লি করছে, অনেক বেশি নয়েজ হচ্ছিল, তাই সাউন্ড অফ করে দিয়েছি। হাজার বছর পুরনো অন্ধকারাচ্ছন্ন আদিম গুহা। গুহাতে প্রবেশ করতেই পিচ্ছিল মাটি, ভিজে স্যাঁতসেঁতে পরিবেশ। দেখতে আলুর মতো না হলেও গুহার নাম আলুটিলা। এটি এখন খাগড়াছড়ির অন্যতম পর্যটন আকর্ষণ। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায় আলুটিলা গুহায়। এবার চলুন ঢাকা থেকে কিভাবে খাগড়াছড়ি যাবেন। ঢাকা হতে গ্রিন লাইন, রবি এক্সপ্রেস, সেন্ট মার্টিন, হুন্দাই, শান্তি, হানিফ, এসালম, শ্যামলী এবং ইগল পরিবহনের এসি, নন এসি বাসে চড়ে সরাসরি খাগড়াছড়ি যাওয়া যায়। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি কিভাবে আসবেন? চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে বিআরটিসি ও শান্তি পরিবহনের বাস খাগড়াছড়ি ছেড়ে যায়। সকাল 7টা থেকে শান্তি পরিবহনের বাস 1 থেকে 2 ঘন্টা পরপর ছেড়ে যায়। এছাড়া বেশ কিছু লোকাল বাসও খাগড়াছড়ি যায়। চট্টগ্রাম থেকে যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। আমার এর আগে কোনো গুহাতে প্রবেশ করার অভিজ্ঞতা ছিল না। আলুটিলার গুহাতে প্রবেশ করে এক অপ্রার্থিব বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। মাথার উপর কোথাও উঁচু, কোথাও নিচু, ছাদ থেকে টুপটাপ পানি ছুঁয়ে পড়ছে, সামনে পিছনে আলো আঁধারির খেলা, পিচ্ছিল পথ। এক অপ্রার্থিব অনুভূতি, যার প্রকাশ আসলেই সম্ভব না। আলুটিলায় প্রবেশ পথের পিচ্ছিল মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে মনে হয়েছিল এই পিচ্ছিল জায়গায় একটি গুহার মধ্যে কিভাবে হাঁটব, কিন্তু একটু এগুতেই শীতল পানির ধারা আর পাথরের উঁচু নিচু পথ শিহরিত করছিল। মোট কথা দারুণ অভিজ্ঞতা হয়েছে।
যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। গুহার ভেতরে কিন্তু যথেষ্ট ঠান্ডা এবং পেছনের দিকে তাকালেই অন্ধকার, ঘুটঘুটে ভয়ঙ্কর পরিস্থিতি মনে হচ্ছে। আমি কিন্তু মাঝে মাঝে ভীষণ ভয় পাচ্ছি, একদম হাঁপিয়ে যাচ্ছি বলতে গেলে। তাও আমার কাছে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে টিভি সিরিয়ালে দেখে আসছি বা গল্পের বইয়ে পড়েছি আদিম বা প্রাচীন গুহার সম্পর্কে, বাট নিজ চোখে দেখা ব্যাপারটা অন্যরকম। আপনি না আসলে বুঝবেন না। কাছে যেতেই কেমন জানি গা ছমছম করা পরিবেশ, সারা শরীর শীতল হতে লাগলো। গুহাটি খুবই অন্ধকার ও শীতল, কোনো রকমের সূর্যের আলো প্রবেশ করে না, একেবারেই পাথরের গুহা। টর্চ আর মোবাইলের আলোর উপর ভরসা করে এগোতে হবে সামনের দিকে। গুহার উপর দিক থেকে টিপ টিপ পানি পড়ছে, নিচ দিয়ে বইছে ঝর্ণা প্রবাহ। আস্তে আস্তে পা ফেলে সামনের দিকে এগোতে হচ্ছে আমাদের। গুহার তলদেশ খুব পিচ্ছিল, তাই খুব সাবধানে আলো নিয়ে গুহা পাড়ি দিতে হবে। গুহার ভেতরের জায়গায় পানি জমে আছে, রয়েছে বড় বড় পাথর। গুহাটির উচ্চতা মাঝে মধ্যে এতটাই কম যে নতুজানো হয়ে পাড়ি দিতে কষ্ট হয়ে যায়। সবসময় কেমন জানি গা ছমছম করা ভাব থাকে। প্রায় 10-15 মিনিট হাঁটার পর বাইরের সূর্যের আলো চোখে পড়তে শুরু করেছে, আলহামদুলিল্লাহ। পনেরো থেকে 20 মিনিটের অসাধারণ আদিম গুহার রাস্তা পেরিয়ে অবশেষে সূর্যের আলোর দেখা পেলাম। মোট কথা দারুণ এক অভিজ্ঞতা নিয়ে এই জার্নিটা শেষ করলাম। আর যারা সাজেক যাবেন তারা কিন্তু অবশ্যই এই সুন্দর আদিম বা প্রাচীন গুহা দেখতে মিস করবেন না। আমার পেছনে আর কাউকে দেখতে পাচ্ছি না, তাই ভয়ে গুহার ভেতর থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করলাম এবং অবশেষে মনে হলো যুদ্ধ করে দেশ স্বাধীন করে চলে আসছি। যাই হোক, অসাধারণ অভিজ্ঞতা নিয়ে গুহা থেকে বের হলাম, আলহামদুলিল্লাহ। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।